ছাত্রলীগের হামলার প্রতিবাদে শাহজালাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের কর্মবিরতি মৌন মিছিল, ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন। আমি এই ছাত্রদেরকে পড়িয়েছি, সেই ছাত্র আমার গায়ে হাত তুলেছে। কষ্ট তো থাকে, কষ্ট কোনদিন যাবে না আসলে। সেটা হয়তো উপর থেকে বলা আছে যে তোমরা ছাত্রলীগকে ব্যবহার করে কাজ করতে থাকো। নিজ স্বার্থে ছাত্রদের ব্যবহারকারী উপাচার্যের দরকার নেই। ছাত্রলীগের এমন ভূমিকা দুঃখজনক মন্তব্য সুরঞ্জিতের। ছাত্রলীগের ছেলেদের এর মধ্যে জড়িয়ে পড়া আমাদেরকে সত্যিই বিব্রত করেছে। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় আপনাদের সঙ্গে আছি সাজিদ রাজু এবং সৌমিত্র শুভ্র। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ছাত্রলীগের ভেতর আগাছা থাকলে তা উপড়ে ফেলতে হবে, মন্তব্য প্রধানমন্ত্রী। বললেন, দেশের স্বাধীনতায় বিশ্বাসী না বলেই 15 আগস্ট কেক কাটেন বেগম জিয়া। অবৈধভাবে বিদেশ গিয়ে অনেকেই শিকার হচ্ছেন অপহরণের, প্রবাসী বাংলাদেশিরাও জড়িত। দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে, লিবিয়ায় নৌকাডুবিতে জীবিত উদ্ধার হওয়াদের। গ্যাস বিদ্যুতের দাম বাড়ানোয় চাপের মুখে মধ্য ও নিম্নবিত্তরা। খরচ বাড়বে জীবনযাত্রায়, সেবা খাতে ব্যয় নিয়ন্ত্রণের পরামর্শ বিশেষজ্ঞদের। ঈদে কোরবানির পশুর কোনো কমতি হবে না, আগামী কয়েক সপ্তাহের মধ্যেই প্রতিবেশী দেশ থেকে শুরু হবে পশু আমদানি, বললেন বাণিজ্য মন্ত্রী। এবং কুমিল্লার কোটবাড়িতে ট্রাক উল্টে 7 নির্মাণ শ্রমিক নিহত, আহত 5। রাজধানীর খিলক্ষেতে ফ্লাইওভার থেকে পড়ে বাস খাদে। সিলেটে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে কর্মবিরতি, কালো ব্যাজ ধারণ ও মৌন মিছিল কর্মসূচি পালন করেছেন শিক্ষকরা। হামলার ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে মানববন্ধন করেছেন সাধারণ শিক্ষার্থীরাও। এ হামলার ঘটনায় 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সিলেট থেকে আরো জানাচ্ছেন আব্দুল আহাদ। শিক্ষকদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে সোমবার সকাল 9টা থেকে 12টা পর্যন্ত কর্মবিরতি পালন করেন মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষকরা। কর্মবিরতি চলাকালে শিক্ষকরা কালো ব্যাজ ধারণ করে মৌন মিছিল করেন। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ক্যান্টিন থেকে শুরু হয়ে উপাচার্যের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ করেন আন্দোলনরত শিক্ষকরা। তাদের সাথে একাত্মতা প্রকাশ করে সাধারণ শিক্ষার্থীরাও আলাদাভাবে মৌন মিছিল ও মানববন্ধন করে। বেলা 12টা পর্যন্ত চলা এই কর্মসূচিতে শিক্ষকরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগ ও শিক্ষকদের ওপর হামলায় জড়িতদের শাস্তির দাবি জানান। আমি এই ছাত্রদেরকে পড়িয়েছি, সেই ছাত্র আমার গায়ে হাত তুলেছে। ঠিক আছে, কষ্ট তো থাকে, কষ্ট কোনদিন যাবে না আসলে। কিন্তু কথা হচ্ছে গিয়ে ওরা কেন করলো এটা? শিক্ষা মন্ত্রণালয়ে একটা চিঠি এসেছে, সেই চিঠির নিচে লেখা আছে পুলিশ বাহিনী, অমুক বাহিনী, তমুক বাহিনী, মানে একটা ভয় দেখানো আর কি, যে দেখো শিক্ষকদের কাছে একটা চিঠি আসছে কিন্তু কপি টু পুলিশ বাহিনী, অলরাইট, এটা করতে হবে, ওইটা করতে হবে। যে জিনিসটা নিচে লেখা নাই, কপি টু ছাত্রলীগ কথাটা লেখা নাই, অলরাইট, কিন্তু সেটা হয়তো উপর থেকে বলা আছে যে তোমরা ছাত্রলীগকে ব্যবহার করে কাজ করতে থাকো। ভাইস চ্যান্সেলরের নির্দেশই এই কাজগুলি হয়েছে এবং আমি মনে করি এটা ভাইস চ্যান্সেলর সম্পূর্ণ দায়ী। ভাইস চ্যান্সেলর এই দায় এড়াইতে পারেন না। তো সেই জন্য আমাদের আন্দোলন তো একটাই, এই ভাইস চ্যান্সেলর না যাওয়া পর্যন্ত আমরা আন্দোলন থামাবো না। এদিকে শিক্ষকদের উপর ছাত্রলীগের হামলার ঘটনায় অধ্যাপক ডক্টর সাবিনা ইসলামকে প্রধান করে 3 সদস্যের কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সামগ্রিকভাবে এটি তদন্ত করার জন্য আমাদের ডিন ফিজিক্যাল সায়েন্সেস প্রফেসর ডক্টর সাবিনা ইসলাম, আমাদের এই বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডক্টর কামরুজ্জামান চৌধুরী এবং অ্যাসোসিয়েট প্রফেসর ডিপার্টমেন্ট অফ সোশ্যাল ওয়ার্ক জনাব আমিনা পারভিনকে নিয়ে 3 সদস্যের একটি কমিটি গঠিত হলো। রোববার উপাচার্যের পদত্যাগের দাবিতে শিক্ষকদের অবস্থান কর্মসূচিতে বাধা দেয় ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় তাদের হাতে লাঞ্ছিত হন অধ্যাপক ইয়াসমিন হক সহ বেশ কয়েকজন শিক্ষক। আব্দুল আহাদ, সময় সংবাদ, সিলেট। এদিকে শাহজালাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের উপর হামলার ঘটনার তীব্র সমালোচনা করে আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, শিক্ষকদের উপর হামলার ঘটনায় ছাত্রলীগ জড়িয়ে পড়ায় বিব্রত হয়েছে তার দল।
সকালে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে আলোচনা সভায় কথা বলেন তিনি। যেসব উপাচার্য নিজেদের স্বার্থে ছাত্রদের ব্যবহার করে তাদের কোনো প্রয়োজন নেই বলেও মন্তব্য করেন তিনি। গুরুতর অভিযোগ এসেছে যে তারা শিক্ষকদেরকে লাঞ্ছিত করেছে, গায়ে হাত তুলেছেন। এর চেয়ে লজ্জার আর কিছু থাকতে পারে না। ছাত্রলীগের ছেলেদের এর মধ্যে জড়িয়ে পড়া আমাদেরকে সত্যিই বিব্রত করেছে। যে সমস্ত ভাইস চ্যান্সেলর ছাত্রদের নিজের স্বার্থে ব্যবহার করে কলঙ্কিত করেন, এ ধরনের ভাইস চ্যান্সেলর আমাদের প্রয়োজন নেই। আমাদের শিক্ষা মন্ত্রণালয় এবং মন্ত্রী মহোদয় নিজে এই বিষয়ে হস্তক্ষেপ করে অবিলম্বে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের এই ঘটনার একটি সুষ্ঠু সমাধান নিয়ে আসেন। ছাত্রলীগ নেতাকর্মীদের বঙ্গবন্ধুর জীবনাদর্শ থেকে শিক্ষা নিয়ে রাজনীতি করার পরামর্শ দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দলে কোনো আগাছা থাকলে তা উপড়ে ফেলতে হবে। বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শোক দিবস উপলক্ষে বাংলাদেশ ছাত্রলীগ আয়োজিত আলোচনা সভায় তিনি এ নির্দেশনা দেন। এ সময় তিনি আরো বলেন, বেগম খালেদা জিয়া দেশের স্বাধীনতায় বিশ্বাস করেন না বলেই জাতীয় শোক দিবসে কেক কেটে জন্মদিন পালন করেন। বাঙালি জাতির শোকের মাসের শেষ দিনে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শোক দিবসের বিশেষ আলোচনা অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ ছাত্রলীগ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আলোচনায় উঠে আসে বঙ্গবন্ধুর জীবনাচরণ সহ তার রাজনৈতিক জীবনের নানা দিক। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বক্তব্যে তুলে ধরেন স্বাধীনতার স্বপ্ন দেখানো হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালির আদর্শের কথা। এ সময় আগামীর বাংলাদেশকে গড়ে তুলতে ছাত্র নেতাদের বঙ্গবন্ধুর আদর্শ মেনে চলে দেশ গড়ার নির্দেশ দেন তিনি। বলেন, গাছের সাথে যেমন আগাছা থাকে তেমনি দলের মধ্যেও আগাছা আছে। বঙ্গবন্ধুই তার লেখায় বলে গেছেন যে দেশের মাটি যেমন উর্বর, এখানে একটা বীজ ফেলে গাছ হয়, আবার অগাছাও জন্মে। ছাত্রলীগরা আমি সেটাই বলবো যে কাজে কর্মে সবসময় কোনো অগাছা থাকলে সেগুলি তুলে ফেলে দিয়ে অন্তত আদর্শবান, নীতিবান, বঙ্গবন্ধুর সত্যিকার আদর্শের কর্মী হিসেবে নিজেদেরকে গড়ে তুলতে হবে। এ সময় বেগম খালেদা জিয়ার জন্মদিন পালনের সমালোচনা করে তিনি বলেন, স্বাধীনতায় বিশ্বাস করেন না বলেই বেগম খালেদা জিয়া জাতীয় শোক দিবসে কেক কেটে জন্মদিন পালন করেন। খালেদা জিয়া 15ই আগস্ট তার জন্মদিন পালন করে। আসলে এরা তো স্বাধীনতায় বিশ্বাস করেনি কখনো, কারণ যে শক্তি ওই পাকিস্তানি হানাদার বাহিনীকে আমরা পরাজিত করেছি, সে তো ওই হানাদার বাহিনীর সাথেই ছিল, হানাদার বাহিনীরই দোষর। কাজী তাদের পরাজয়টাই তো তাকে কষ্ট দেয়। কাজী তাদের সাথে একাত্মতা ঘোষণা করার জন্যই তো এই 15ই আগস্ট তার জন্মদিন না হওয়া সত্ত্বেও সে এটা পালন করে। কত বিকৃত মানসিকতা এদের। এছাড়াও স্বাধীনতা বিরোধীরা এখনো সক্রিয়, তাই তাদের প্রতিহত করে সোনার বাংলা গড়তে ছাত্রলীগের নেতাকর্মীদের পরামর্শ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমি ছাত্রলীগের নেতাকর্মীদের একটা কথাই বলবো, মহৎ অর্জনের জন্য মহান ত্যাগের প্রয়োজন। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। বিদেশি অপরাধীদের সহযোগিতায় কিছু প্রবাসী বাংলাদেশি এদেশ থেকে যাওয়া ব্যবসায়ী ও শ্রমিকদের অপহরণে জড়িয়ে পড়ছে। পরে দেশের অপর কয়েকটি অপরাধী চক্র তাদের পরিবারের কাছ থেকে আদায় করে নিচ্ছে মোটা অঙ্কের মুক্তিপণ। এক্ষেত্রে অবৈধভাবে পাড়ি জমানো অভিবাসীরাই অপরাধীদের প্রধান লক্ষ্য। আর সংশ্লিষ্টরা বলছেন, দেশের প্রভাবশালীদের ছত্রছায়া চলছে এই মুক্তিপণ বাণিজ্য। এক্ষেত্রে অভিবাসন নীতিমালা বাস্তবায়ন, আইনের প্রয়োগ ও বিদেশি রাষ্ট্রের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে যৌথভাবে কাজ করার পরামর্শ বিশেষজ্ঞদের। তাফসির বাবুর রিপোর্ট। বৈধ কিংবা অবৈধভাবে বাংলাদেশ থেকে প্রতি বছর ঠিক কতজন লোক বিদেশে যায় তার সঠিক কোনো পরিসংখ্যান নেই। সাধারণত দালাল চক্রের মাধ্যমে অবৈধভাবে যারা বিদেশে যাচ্ছেন তাদেরই একটা বড় অংশ অপহরণের শিকার হন। সাম্প্রতিক সময়ে ব্যবসায়িক কাজে বিদেশে যাতায়াত আছে এমন ব্যক্তিরাও এর শিকার হচ্ছেন। সম্প্রতি মালয়েশিয়ায় বাংলাদেশি এক ব্যবসায়ীকে অপহরণ করে প্রায় 28 লাখ টাকা মুক্তিপণ আদায় করে একটি চক্র। সংশ্লিষ্টরা বলছেন, বিদেশি অপরাধী চক্রের সাহায্য নিয়ে প্রবাসীরাই চালাচ্ছেন এই অপহরণ বাণিজ্য। দেশে অপর একটি গ্রুপ তাদের হয়ে আদায় করে দিচ্ছে মুক্তিপণ। আগের যে যারা সমুদ্র পথে মালয়েশিয়াতে যেতেন তাদেরকে যে মুক্তিপদ আদায় করা হতো যেই চক্র, সেই চক্রই হয়তো বা এটারই একটা কন্টিনিউয়েশন, হয়তো এটা অন্য ফর্মে এখন এই কাজগুলো হচ্ছে। ওখানে নানান রকমের গ্যাং অপারেট করছে, যাদের সাথে কানেক্টেড আমাদের বাংলাদেশেরও কিছু এই রাস্তা যারা এই কাজ করছে। এটা একটা আন্তর্জাতিক কানেকশন আছে এটার মধ্যে। এক্ষেত্রে বাংলাদেশে কিছু প্রভাবশালী লোকের তৎপরতা আর অপরাধীদের সঠিক তথ্য না থাকায় পার পেয়ে যাচ্ছে অপহরণকারী চক্র। এখানে যারা এই সবের সাথে জড়িত
তাদের সাথে একটা প্রভাবশালী মহলের যোগসূত্র থাকাতে ল এনফোর্সিং এজেন্সি খুব একটা সুবিধা করতে পারতেছে না। যাদেরকে ক্রিমিনাল রেকর্ডের জন্য ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছে এক জায়গা থেকে, সেই মানুষগুলি কিন্তু আবার দ্বিতীয়বার চলে যান। তো সেই জায়গাটা সরকারের কিন্তু অনেক বেশি মানে এই দেশে সচেতন হওয়া দরকার যে কারা যাচ্ছেন। তারা বলছেন দেশে মুক্তিপণ আদায়কারী চক্রকে শাস্তির আওতায় আনার পাশাপাশি বিদেশেও তাদের নেটওয়ার্ক ভাঙতে মালয়েশিয়া, সংযুক্ত আরব আমিরাত কিংবা লিবিয়ার মতো দেশগুলোর সাথে এ বিষয়ে তৎপর হতে হবে। জয়েন্ট পুলিশ ফোর্সের এক ধরনের ইনভেস্টিগেশন কিন্তু এখন আশু প্রয়োজন। তাদেরকে প্রকৃতপক্ষে ধরে নিয়ে এসে তাদের পানিশমেন্ট দেওয়া। সেকেন্ড হচ্ছে যে অভিবাসন নীতিটাকে প্রপারলি ইমপ্লিমেন্ট করা। যে সমস্ত জায়গায় বেশি লেবার ওরিয়েন্টেড সেখানে দূতাবাসকে আরো অ্যাক্টিভ হতে হবে। পাশাপাশি নাগরিকদের সচেতনতা বৃদ্ধির উপরও গুরুত্ব দেন বিশেষজ্ঞরা। ভেরিফাই হচ্ছে কিনা আমরা জানি। তাফসীর বাবু, সময় সংবাদ, ঢাকা। দফায় দফায় নিত্যপণ্যের দাম বাড়া নিয়ে যখন ভোক্তারা অতিষ্ঠ, তখন গ্যাস বিদ্যুতের দাম বাড়ার সিদ্ধান্ত তাদের ওপর বাড়তি চাপ সৃষ্টি করেছে। এর ফলে জীবনযাত্রার ব্যয়ে নেতিবাচক প্রভাব পড়ার পাশাপাশি অতিরিক্ত উৎপাদন খরচের কারণে পণ্যের দাম বাড়ার আশঙ্কা সাধারণ মানুষের। তবে বিশ্লেষকরা মনে করছেন এখনই সরাসরি পণ্যের বাজারে খুব একটা প্রভাব না পড়লেও স্বল্প আয়ের মানুষের জীবনযাপনে প্রভাব পড়বে। সানবির রূপালের রিপোর্ট। শহরাঞ্চলে বছর বছর বাড়ে বাড়ি ভাড়া, বাড়ে যাতায়াত, ভোগ্যপণ্য কিংবা শিক্ষা প্রতিষ্ঠানের ব্যয়। মাস ঘুরলে বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে আয় ব্যয়ের হিসাব মেলাতে হলেও সবচেয়ে বেশি হিমশিম খেতে হয় মধ্য ও নিম্নবিত্তকে। কনজিউমার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ক্যাবের এক জরিপে দেখা যায়, গেল 10 বছরে দেশের জীবনযাত্রার ব্যয় বেড়েছে 125%। এই যখন অবস্থা, তখন বাড়ল গ্যাস বিদ্যুতের দাম। এতে গ্যাসের 26.29% দাম বাড়ায় আবাসিক গ্রাহকদের অতিরিক্ত 200 টাকা ও বাণিজ্যিক গ্রাহককে প্রতি ঘনমিটার 2 টাকা, রূপান্তরিত সিএনজিতে গুনতে হবে অতিরিক্ত 5 টাকা। আর বিদ্যুৎ 2.93% দাম বাড়ায় 75 ইউনিট পর্যন্ত ব্যবহারকারী 20 টাকা, 600 ইউনিটের বেশি ব্যবহারে খরচ যোগ করতে হবে অতিরিক্ত 30 টাকা। ডাইরেক্ট ইনভলভমেন্ট যদি না হয় সেক্ষেত্রে কিন্তু বিদ্যুৎ ইউজ হচ্ছে, প্রোডাকশন কস্ট কিন্তু বাড়বে। এইভাবে মানুষের সোর্স অফ ইনকাম তো অতটা বেড়ে যায়নি তাড়াতাড়ি, যেভাবে মানে এক্সপেন্ডিচারটা বেড়ে গেল। বছরটা শেষ হলে বাড়া এরপর সরকার জিনিসটা দেখেছে গ্যাস কারেন্ট বিল যে জিনিসটা হয়েছে, গ্যাসের সাথে সাথে অন্য জিনিসটা বাড়বো, তখন তো আর আমাদের চলার অনেক সমস্যা হয়ে যাবে। বিশ্লেষকরা বলছেন, আন্তর্জাতিক দামের সঙ্গে সমন্বয় করে জ্বালানি তেলের দাম কমালে বিদ্যুতের দাম বাড়ানোর প্রয়োজন হতো না। আর গ্যাসের দাম একবারে না বাড়িয়ে ধারাবাহিকভাবে বাড়লে সাধারণ জনগণের উপর প্রভাব পড়তো না বলে মনে করেন তিনি। এই বিদ্যুতের গ্যাসের দাম বাড়ানোটা গরিব মানুষের কথা চিন্তা করে করা হয়নি, তাদের কথা মাথায় রেখেও দাম বাড়ানো যেত। অর্থাৎ গরিব মানুষ কম বিদ্যুৎ ব্যবহার করে, সেখানে কোনো দাম না বাড়িয়ে, 1 বার্নার চুলার জন্য না বাড়িয়ে বা মিটার ভিত্তিক গ্যাসের দাম বাড়ানোর চিন্তা করলে তাহলে সরকারের কার্যপরিধিতে তার যে ব্যয় সেই ক্ষেত্রেও সাশ্রয় হতো, গরিব লোকের উপরও জীবনযাত্রার মানের উপর চাপ পড়তো না। এছাড়া সিএনজির দাম সামান্য বাড়লেও যাতায়াত ব্যয় যাতে নিয়ন্ত্রণে থাকে সেদিকে সরকারকে লক্ষ্য রাখার পরামর্শ দেন এই বিশ্লেষক। যে হারে গ্যাসের দাম বাড়ানো হলো, ভাড়া বেড়ে। সানবির রূপল, সময় সংবাদ, ঢাকা। এদিকে আগামী 7 সেপ্টেম্বরের মধ্যে বিদ্যুৎ ও গ্যাসের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি জানিয়েছে বাম সংগঠনগুলো। পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী সচিবালয়ের সামনে বিক্ষোভ সমাবেশের কথা ছিল বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদের। পুলিশ ব্যারিকেডের কারণে জাতীয় প্রেস ক্লাবের পাশে রাস্তায় সমাবেশ করে বাম দলগুলো। সমাবেশে বক্তারা দাবি করেন, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমলেও দেশে বিদ্যুৎ গ্যাসের দাম বাড়ানো অযৌক্তিক। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল করে এই সংগঠনগুলো। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী 1 সেপ্টেম্বর থেকে বিদ্যুৎ ও গ্যাসের দাম বাড়ার কথা রয়েছে। অবিলম্বে এই সিদ্ধান্ত প্রত্যাহারের আমরা দাবি জানাচ্ছি। যদি সরকার, যেহেতু আজকে প্রমাণ করলেন যে তাদের যুক্তি নাই, তাহলে রায়টকার আর এই পুলিশ ব্যারিকেড থাকতো না। যেহেতু তারা কথা শুনবে না, ফলে সেই জায়গায় গণ আন্দোলনের মাধ্যমেই তার এই অযৌক্তিক অন্যায় কার্যক্রমের জবাব আমরা দেব। আগামী 8 তারিখ প্রেস ক্লাবের সামনে বিকাল 3টা থেকে 5টা পর্যন্ত আমরা কমিউনিস্ট পার্টি বাসদ অবস্থান কর্মসূচি আমরা ঘোষণা করছি। এদিকে গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত বাতিল করা না হলে জনগণকে সঙ্গে নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার ঘোষণা দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাহবুবুর রহমান।
সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে মুক্তিযোদ্ধা দল আয়োজিত মানববন্ধনে যোগ দিয়ে তিনি এ মন্তব্য করেন। আমরা চাই দেশের মঙ্গল, জনগণের স্বার্থের কথা। আমরা চাই এই বিদ্যুতের যে দাম বাড়ানো হচ্ছে এটা এক্ষুনি প্রত্যাহার করুক, বরং আরো বিদ্যুতের দাম কমিয়ে আনা হোক। আমরা একথা বলি, গ্যাসের দাম বাড়ানো হচ্ছে, কমিয়ে আনা হোক, এবং তেলের দাম বহির্বিশ্বে 50% কম, সেখানেও 60% কম, সেটা কমিয়ে আনা হোক। যদি তা না হয় তা গোটা বাংলাদেশের 16.5 কোটি মানুষকে নিয়ে আমরা সংগ্রামে যাব, আন্দোলনে যাব, এবং আমি মনে করি সরকার তখন বাধ্য হবে। রাত 11টার সময় আরো থাকছে। ফেলানীর পরিবারকে 5 লাখ রুপি ক্ষতিপূরণ দিতে ভারত সরকারকে দেশটির জাতীয় মানবাধিকার কমিশনের নির্দেশ, সময় বেঁধে দিল 6 সপ্তাহ। ঈদে কোরবানির পশুর কোনো কমতি হবে না বলে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ। দেশের চাহিদা পূরণে পর্যাপ্ত পশুর মজুত রয়েছে উল্লেখ করে তিনি জানান, আগামী কয়েক সপ্তাহের মধ্যেই প্রতিবেশী দেশ থেকে পশু আমদানি শুরু হবে। দুপুরে রাজধানীর টিসিবি ভবনে নিত্যপণ্যের পাইকারি ও খুচরা ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক শেষে তিনি একথা বলেন। দেশে পেঁয়াজ সহ নিত্যপণ্যের পর্যাপ্ত মজুদ রয়েছে বলেও উল্লেখ করেন তিনি। কোনোটাই কোনো সংকট হবে না এবং বাজারও আমাদের নিয়ন্ত্রিত থাকবে, এটাই স্বাভাবিক। পেঁয়াজ নিয়ে যে সমস্যা হয়েছিল আস্তে আস্তে সেটা দূর হয়েছে এবং আগামী দিনগুলিতে আরো দূর হবে। আমাদের যে কোরবানিতে মানুষের গরু, ছাগল ইত্যাদি, আমরা আপনাদেরকে আশ্বস্ত করতে পারি যে এটার কোনো সংকট হবে না। কারণ পরে দেখবেন যে কোরবানির সময় দেখা যায় না যে অনেকে কাঁদে যে এত দিয়ে আনলাম, বিক্রি করতে পারলাম না, পরে সেই অবস্থা হয়ে যাবে, কারণ কোনো সংকট হবে না। বিলুপ্ত হচ্ছে বিনিয়োগ বোর্ড ও প্রাইভেটাইজেশন কমিশন। এই দুই প্রতিষ্ঠান একীভূত করতে নতুন আইনের খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। বৈঠকে অনুমোদন দেওয়া হয়েছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ আইন 2015 এর খসড়ার। 17 সদস্যের একটি গভর্নিং বোর্ড পরিচালনা করবে প্রস্তাবিত বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ। এর চেয়ারম্যান হবেন প্রধানমন্ত্রী এবং ভাইস চেয়ারম্যান থাকবেন অর্থমন্ত্রী। সকালে সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। নতুন আইনে বলা হয়েছে, বেসরকারি খাতে স্থাপিত সকল শিল্প প্রতিষ্ঠান এবং বিদেশি বাণিজ্য লিয়াজ ব্রাঞ্চ রিপ্রেজেন্টেটিভ অফিসের বিনিয়োগ নিবন্ধন করবে এই কর্তৃপক্ষ। তবে বাংলাদেশ রপ্তানি উন্নয়ন কর্তৃপক্ষ এলাকায় স্থাপিত শিল্প এবং বিশেষ অর্থনৈতিক অঞ্চলের শিল্পে বিনিয়োগ এখানে নিবন্ধন করার প্রয়োজন হবে না। এছাড়া বেসরকারি ইপিজেড, বিসিক এবং হাইটেক পার্কের বিনিয়োগও এখানে নিবন্ধন করার প্রয়োজন হবে না। বিনিয়োগ বাড়াতে আশানুরূপ ফল অর্জন না করায় আগের দুটি প্রতিষ্ঠানকে বিলুপ্ত করা হচ্ছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব। আজকে যে পরিষদের তহবিলের জমা বাসে পেট্রোল বোমা মেরে মানুষ হত্যার অভিযোগে যাত্রাবাড়ি থানায় করা 2 মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ 38 জনের বিরুদ্ধে অভিযোগপত্র আমলে নেওয়ার বিষয়ে আদেশের দিন 2 নভেম্বর ধার্য করেছেন আদালত। দুপুরে ঢাকা মহানগর হাকিম শাহরিয়ার মাহমুদ আদনান এই আদেশ দেন। গত 23 জানুয়ারি বিএনপির অবরোধ কর্মসূচি চলাকালে যাত্রাবাড়ি এলাকায় একটি বাসে পেট্রোল বোমা মেরে মানুষ হত্যার অভিযোগে বেগম জিয়া সহ বিএনপি নেতাদের আসামি করে যাত্রাবাড়ি থানায় মামলা করে পুলিশ। পরে 19 মে আদালতে মামলা 2টির অভিযোগপত্র দাখিল করা হয়। এই মামলায় 7 আসামি কারাগারে রয়েছে। আসামি যারা ছিল তারা দোষ স্বীকার করেছে, তারা আদালতে বলেছে যে এই ঘটনার সাথে তারা জড়িত এবং কারা কারা জড়িত আছে সেটাও বলেছে। যেহেতু খালেদা জিয়া উনি বিএনপির নেত্রী এবং তাদের ইন্ধনেই, তাদের পরিকল্পনা থেকে এই ঘটনাগুলি ঘটেছে। যদি নেতারা যদি না বলতো তাহলে কর্মীরা তো এটা করে না। আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে এখানে বেগম জিয়া কোনো অপরাধ করেননি, তারপরেও রাজনৈতিক হীন উদ্দেশ্য স্বার্থে তাকে এই মামলা জড়ানো হয়েছে। মামলাটা গ্রহণ করবেন কি করবেন না বা ফার্দার ইনকোয়ারি পাঠাবেন কি করবেন সেটা আদালতের। 75-এর পর থেকে দেশে যে হত্যা রাজনীতি শুরু হয়েছিল তা আজও চলছে এবং সেই অপশক্তি আজও চারপাশে সক্রিয় আছে বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় জাতীয় শোক দিবস উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন। 75-এর পর থেকে জাতির জনক বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে যে হত্যা ষড়যন্ত্রের রাজনীতি শুরু হয়েছে তা কিন্তু এখনো থেমে নাই। যারা বঙ্গবন্ধুকে হত্যা করেছে তারাই 63 নম্বর জেলখানায় জাতীয় 4 নেতাকে হত্যা করেছে। তারাই 2004 সালে আমাদের প্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনাকে হত্যা করার চেষ্টা করেছে। সেই ষড়যন্ত্রকারীরা কিন্তু এখনো আমাদের প্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনাকে তারা করে ফিরছে। শেখ হাসিনা কিন্তু এখনো নিরাপদ নয়।
দেশ আগে এগিয়ে যাচ্ছে, আমরা স্বপ্ন দেখা ভুলে গেছিলাম, আজকে আমরা স্বপ্ন আমরা দেখছি। প্রত্যেকটা ক্ষেত্রে বাংলাদেশ আজ এগিয়ে যাচ্ছে। আমরা আশা করছি আগামী 3 বছরের মধ্যে বাংলাদেশ মধ্যবিত্ত দেশ হবে এবং 2041 সালে বাংলাদেশ উন্নত দেশ হবে। এত ষড়যন্ত্র, এত নাশকতা, তারপরও কিন্তু আজকে বাংলাদেশের অর্থনৈতিক সূচক, অর্থনৈতিক অবস্থা অত্যন্ত মজবুত। গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে পল্টন থানার 3 মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিনের মেয়াদ আরও 6 সপ্তাহ বাড়িয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। একই সঙ্গে মেয়াদ শেষে নিম্ন আদালতে আত্মসমর্পণেরও নির্দেশ দিয়েছেন আদালত। সকালে মির্জা ফখরুলের জামিন 8 সপ্তাহ বাড়ানোর আবেদনের শুনানির শেষে প্রধান বিচারপতি এস.কে সিনহার নেতৃত্বে আপিল বিভাগের 4 সদস্যের বেঞ্চ এ আদেশ দেন। এর আগে গত 21 জুন মির্জা ফখরুলের জামিন আদেশ দেন হাইকোর্ট। পরে রাষ্ট্রপক্ষ জামিন স্থগিত চেয়ে আবেদন করলে তার স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট দেখে 6 সপ্তাহের জামিন মঞ্জুর করেন আদালত। বর্তমানে মির্জা ফখরুল যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন। তার আইনজীবী জানিয়েছেন, এই সময়ের মধ্যে তিনি সুস্থ না হলে আবারও তার জামিনের মেয়াদ বাড়ানোর জন্য আবেদন করবেন তারা। সমস্ত দিক চিন্তা করে আইন মোতাবেকই আরও 6 সপ্তাহ তার যে আগের যে আদেশটি সেটা বাড়িয়ে দিয়েছেন। যদি দেখি যে তিনি 6 সপ্তাহের মধ্যে তার স্বাস্থ্যগত উন্নতি হচ্ছে না, তাহলে পরে সেই ক্ষেত্রে পরবর্তী ব্যবস্থা আমরা কি গ্রহণ করব সেটা তখন আমরা বিবেচনা করব। ফেলানী হত্যার ঘটনায় তার পরিবারকে 5 লাখ রুপি ক্ষতিপূরণ দিতে ভারত সরকারকে নির্দেশ দিয়েছে দেশটির জাতীয় মানবাধিকার কমিশন। দুপুরে কুড়িগ্রামের পাবলিক প্রসিকিউটর আব্রাহাম লিঙ্কন বিষয়টি নিশ্চিত করেন। এছাড়া এই ক্ষতিপূরণ হিসেবে ধার্য করা রুপি আগামী 6 সপ্তাহের মধ্যে ফেলানীর পরিবারকে দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান তিনি। ফেলানী হত্যার ফলে তার পরিবারকে 5 লক্ষ রুপি ক্ষতিপূরণের এবং সেই অর্থটি কেন্দ্রীয় সরকারকে প্রদানের জন্য তারা নির্দেশ দিয়েছে, যাতে কেন্দ্রীয় সরকার বাংলাদেশস্থ ভারতীয় দূতাবাসের মাধ্যমে ফেলানীর পরিবারকে তা হস্তান্তর করে। এই সিদ্ধান্তের ভেতর দিয়ে কিন্তু একটা জিনিস ভারত প্রকারান্তে স্বীকার করে নিল, অপরাধের দায়টা। এর ফলে আমরা যে অপরাধীর সাজা চেয়ে যে বিচার চাচ্ছি, একটা ন্যায্য বিচার, এই বিচার দাবির ন্যায্যতাটা কিন্তু নতুন করে প্রতিষ্ঠিত। কুমিল্লায় ট্রাক উল্টে 7 নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরো 5 জন। রাতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কোটবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, চট্টগ্রাম থেকে 3 বোঝাই ট্রাকে করে গাইবান্ধা যাচ্ছিলেন 12 শ্রমিক। ট্রাকটি কোটবাড়ি এলাকায় পৌঁছালে ওভারটেক করার সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এতে মহাসড়কের আইল্যান্ডে ধাক্কা লেগে ট্রাকটি উল্টে যায়। এ সময় ঘটনাস্থলেই 6 জন নিহত হন। পরে হাসপাতালে আরও 1 জনের মৃত্যু হয়। আহত 5 জনের মধ্যে গুরুতর 3 জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়েছে। এদিকে নিহতের প্রত্যেকের পরিবারকে 10,000 এবং আহতদের পরিবারকে 5,000 টাকা করে অর্থ সহায়তার ঘোষণা দিয়েছেন কুমিল্লা সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা। রাজধানীর খিলক্ষেতে ফ্লাইওভার থেকে তুরাগ পরিবহনে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে লেকে পড়ে গেছে। এই ঘটনায় কেউ নিহত হয়নি, তবে কয়েকজন সামান্য আহত হয়েছে। আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। সকাল 10:30টার দিকে তুরাগ পরিবহনের বাসটি একটি প্রাইভেট কারকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে লেকে পড়ে যায়। দুর্ঘটনার কিছুক্ষণের মধ্যেই সেটি উদ্ধার অভিযানে নামে ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা। বাসটি লেকে পড়ায় আশপাশের রাস্তায় যানজটের সৃষ্টি হয়। 3-4 জনের মতো ইনজুর্ড, এখনো হতাহতের কোনো খবর আমরা পাই নাই। আশেপাশে আমরা যার হসপিটালগুলো আছে সেখানেও আমরা খোঁজখবর নিচ্ছি যে কোনো ধরনের মেসেজ কোনো ইনজুর্ড আসছে কিনা বা হতাহতের কোনো আছে না, সেগুলো খোঁজখবর নিচ্ছে। আবারও জ্বালানি তেলের দাম কমালো ভারত। এ নিয়ে চলতি মাসে 2 দফা দাম কমানো হলো। ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের বরাত দিয়ে গণমাধ্যম জানায়, এখন থেকে প্রতি লিটার পেট্রোল 2 রুপি এবং ডিজেল 50 পয়সা করে কমানো হচ্ছে। আজ মধ্যরাত থেকে নতুন এ দাম কার্যকর হবে বলেও জানিয়েছে সংস্থাটি। এর আগে চলতি মাসের মাঝামাঝি সময় প্রতি লিটার পেট্রোলে 1.27 পয়সা এবং ডিজেলে 1.17 পয়সা করে প্রথম দফায় দাম কমানো হয়। আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখেই জ্বালানি তেলের দাম ঠিক করা হয় বলে জানায় ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন।
বর্তমানে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেল বিক্রি হচ্ছে ব্যারেল প্রতি ৪৫ থেকে $50। গত 14 আগস্ট মার্কিন বাজারে $42.50 বিক্রি হয় ব্যারেল প্রতি অপরিশোধিত তেল, যা ছিল গত 6.5 বছরের মধ্যে সর্বনিম্ন। বিপিএলে অংশ নিতে বিসিবিতে জামানত জমা দেয়া 5টি প্রতিষ্ঠানের অংশগ্রহণ মোটামুটি নিশ্চিত বলে জানিয়েছেন বিপিএল গভর্নিং কমিটির চেয়ারম্যান আফজালুর রহমান সিনহা। এছাড়া জামানত জমা দেওয়ার সময় শেষ হলেও দেশের সবচেয়ে বড় এই টি-20 আসরে অংশ নিতে নতুন করে আরও 2টি প্রতিষ্ঠান যোগাযোগ করছে বলেও জানিয়েছেন তিনি। তবে নতুন করে সময় বাড়ানো হবে কিনা সে ব্যাপারে নিশ্চিত করে কিছু বলেননি বিপিএল গভর্নিং কমিটির এই চেয়ারম্যান। 2-3 জন যোগাযোগ করেছে, তারা 2-1 জন বোধহয় কিছু টাইমও চেয়েছে। হ্যাঁ, তো আমরা এখনো আশাবাদী আরও 1-2 জন আসবে, আমরা এখনো আশাবাদী। তো এখন আপনি যেটা বললেন যে সময়ের কথা, যে আমরা তো লিমিট করে দিতাম, লিমিট করে দেওয়ার পরেও কিন্তু কিছু থাকে যে যদি ধরেন কেউ রিকোয়েস্ট করে প্রায়ার টু দ্য ক্লোজিং, তারা দিতে পারে নাই, তখন তারাও 2-1 জন আগ্রহ প্রকাশ করে। তখন সবই তো আমরা আগেও দেখেছি, আমরা 11 জন দিল, ফাইনালি চলে আসলো কম। ফাইনালি কি হয় এটা একদম শেষ পর্যন্ত না দেখে বলা যাবে না, তো এটা খুব শীঘ্রই আপনারা জানবেন। রাত 11টার সময় এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। ছাত্রলীগের হামলার প্রতিবাদে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কর্মবিরতি মৌন মিছিল। নিজ স্বার্থে ছাত্রদের ব্যবহারকারী উপাচার্যের দরকার নেই, মন্তব্য সুরঞ্জিতের। ছাত্রলীগের ছেলেদের এর মধ্যে জড়িয়ে পড়া আমাদেরকে সত্যিই বিব্রত করেছে। ছাত্রলীগের ভেতর আগাছা থাকলে তা উপড়ে ফেলতে হবে, মন্তব্য প্রধানমন্ত্রীর। বললেন দেশের স্বাধীনতায় বিশ্বাসী না বলেই 15 আগস্ট কেক কাটেন বেগম জিয়া। অবৈধভাবে বিদেশ গিয়ে অনেকেই শিকার হচ্ছেন অপহরণের, প্রবাসী বাংলাদেশিরাও জড়িত। লিবিয়ায় নৌকাডুবির ঘটনায় জীবিত উদ্ধার হওয়াদের দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে। গ্যাস বিদ্যুতের দাম বাড়ানোয় চাপের মুখে মধ্য ও নিম্নবিত্তরা, খরচ বাড়বে জীবনযাত্রায়। সেবা খাতে ব্যয় নিয়ন্ত্রণের পরামর্শ বিশেষজ্ঞদের। এবং ঈদে কোরবানির পশুর কোনো কমতি হবে না, আগামী কয়েক সপ্তাহের মধ্যেই প্রতিবেশী দেশ থেকে শুরু হবে পশু আমদানি, বললেন বাণিজ্য মন্ত্রী। এই ছিল রাত 11টার সময়ে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গে থাকুন সময়।